আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসীদের কেতন অনুষ্ঠানটি এনটিভি ইউরোপ কর্তৃক প্রচারিত। বিশ্বের যেখান থেকে আপনারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রবাসীরা আজ বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে মেসেজ করে দোয়া চেয়েছেন। যে সকল ভাইরা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের রুহির মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতা কামনা করে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব। আপনারা জানেন আমরা লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা পেয়েছি একটি ভূখণ্ড, আমরা পেয়েছি একটি পতাকা, আমরা একটি পাসপোর্ট পেয়ে আজকে সারা বিশ্বে আমরা 1,20,00,000 বাংলাদেশি বসবাস করে আমরা দেশকে রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আজকে আমাদের যে অনুষ্ঠানটি, আজকে আমরা দেশভিত্তিক 3 জন অতিথিকে নিয়ে আসছি। আমরা কথা বলবো যে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স নিয়ে। আজকে আমার বাম পাশে যিনি প্রথম এখানে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড নিয়ে কথা বলবে, আমি পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথমে যিনি আমার ডান পাশে আছেন জনাব শেখ আজিমুর রহমান ভাই, উনি জেনারেল সেক্রেটারি সবুজ বাংলা অ্যাসোসিয়েশন ফ্রান্স এবং সাবেক পরিচালক গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা ঢাকা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই আপনি? জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার মাধ্যমে আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে যাতে করে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পরিচয় করাই দিচ্ছি, জনাব রিয়াজউদ্দিন লুৎফুর। উনি স্পেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উনি সাবেক একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি উনি অনেকগুলি সংগঠন, যেটা আমি বিশেষণ দিতে পারবো না, উনি অনেকগুলি সংগঠন নিয়ে স্পেনে কাজ করেছেন এবং উনি বর্তমানে লন্ডনের লুটন শহরে উনি সংগঠন নিয়ে কাজ করেন। এই ব্যক্তিত্বকে আজকে আমরা নিয়ে আসি স্পেন সম্পর্কে কথা বলবেন। জনাব লুৎফুর ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পরিচয় করে দিচ্ছি, উনি জনাব আমাদের এনামুল হক সাহেব। উনি এখানে ডিগ্রি নিয়েছেন বাংলাদেশ থেকে, উনি স্টুডেন্ট বিষয়ে এসেছেন। উনি MBA করেছেন আঙ্কেলিয়া রাস্কিন ইউনিভার্সিটি থেকে এবং MSc ডিগ্রি নিয়েছেন উনি ব্যাডফোর্ড শায়ার ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি উনি এক্সিকিউটিভ অ্যাডমিশন অফিসার ইন A&F অ্যাসোসিয়েটের সাথে উনি বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আসতে চায় উনি এটার কনসালটেশন করে থাকেন। পাশাপাশি উনি এখানে যে খুলনা অ্যাসোসিয়েশন আছেন এটার একজন উনি এক্সিকিউটিভ মেম্বার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ জলিল ভাই, আপনাকে ধন্যবাদ। প্রবাসী কেতন এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, যাদের এনটিভির কলাকৌশলী এবং যারা এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রাণবন্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে আজকে এখানে আসার জন্য। আমি আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আপনারা জানেন যে দক্ষ শ্রমিক, দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে রপ্তানি করার জন্য আমরা প্রবাস থেকে কথা বলি কিভাবে আমাদের আরো রেমিটেন্স বাড়িয়ে আমাদের দেশটাকে আরো আমরা অনেক উন্নয়ন করতে পারবো, এটা নিয়ে আমাদের আলোচনা। জনাব, আপনি তো অনেক দিন ধরে ফ্রান্সে আছেন, তো ফ্রান্সে বর্তমানে আমাদের যে কত হাজার বাংলাদেশি সেখানে মাইগ্রেন্ট অর্থাৎ সেটেল আছেন, পাশাপাশি সেখানে যে বাংলাদেশ থেকে কি তারা শ্রমিক আনেন বা কিভাবে ওই দেশে তারা শ্রমিক রপ্তানি করে থাকেন বহির্বিশ্ব থেকে, কি বাংলাদেশ আছে বলবেন কি? আসলে সঠিক সংখ্যাটা এক্স্যাক্টলি বলা যাবে না, তবে 50 থেকে 60 হাজার বাংলাদেশি বসবাস করে ফ্রান্সে। শেখ আজিমুর রহমান ভাই সাহেব, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো ওখানে আমরা তো আসলে 10 বছর 12 বছর ওখানে থাকছি, দেখছি মানুষের কাজের দক্ষতা না থাকলে মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে। জি, এই জিনিসগুলো দেখে আমি ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করছি আসলে বাংলাদেশ থেকে যে কোনো লোক বিদেশে যদি আসে জীবনযাপন করার জন্য, দেশের অর্থনৈতিক ডেভেলপের জন্য যদি আসে, তাদেরকে মিনিমাম যে কোনো একটা স্কিল নিয়ে আসা উচিত, যেগুলি সে প্রবাস জীবনে কার্যক্ষেত্রে কাজে লাগাইতে পারবে অতি সহজভাবে। এতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও হবে এবং তার নিজের অর্থনৈতিক সমৃদ্ধি। ফ্রান্সের যে আপনি বললেন 50,000 লোক আছে, সেখানে আমাদের লোকগুলো কিভাবে সেখানে মাইগ্রেন্ট হয়েছে? ওখানে অনেকগুলো আছে, ধাপ আছে। এর মধ্যে সবচেয়ে যেটা মূল সেটা হলো গিয়া পলিটিক্যাল অ্যাজাইল, রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে। জি, তো ওখানে আসার পরে তাদের ওখানে একটা রাজনৈতিক আশ্রয় আবেদন করতে হয়। জি, যেটা 2টা স্টেপে থাকে। প্রথম স্টেপে যদি রিফিউজ হয়, সেকেন্ড স্টেপে অনেকেই অফার কমিশন বলে, যেটাকে অফার কমিশন বলে। জি, এইভাবে একটা সিস্টেম আছে। আর একটা আছে আপনার কাজের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় 4 বছর 5 বছর পার হওয়ার পরে কাজের কিছু পে স্লিপ দেখাইয়া ওখানে ইমিগ্রেন্ট হওয়া যায়। জি,
এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন বাচ্চারা যদি স্কুলে যায় 3 বছর পার হওয়ার পরে বাবা মা এবং বাচ্চা সবারই ওখানে রেসিডেন্স হওয়ার একটা রাইট আছে। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন বিবাহ শাদীর মাধ্যমে তারা পেপার। কিন্তু বাংলাদেশ থেকে তাহলে সেখানে দক্ষ কোনো আপনার জনশক্তি সেখানে আসার কোনো ব্যবস্থা আছে কিনা? আসলে স্টুডেন্ট ভিসাটা বাংলাদেশ থেকে ফ্রান্স ভাষার কারণে এটা সাধারণত আমি দেখছি যেগুলি অ্যাপ্লাই হয় না খুব একটা বেশি। যেটা ইংল্যান্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের দেশের স্টুডেন্টরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে লেখাপড়া করে বা জানে, বুঝতে পারে, এই জন্য ওরা ইংল্যান্ডটাকে প্রেফার করে। তো ওই হিসাবে ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলাদেশের মানুষ জানে না, যে কারণে স্টুডেন্ট ভিসার একটা কোনো আলিয়াস হোস্টেল যেটা সিটি কলেজের সামনে মিরপুর রোডে আছে সেখানে করতে হয় যারা স্টুডেন্ট ভিসা আসতে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরে আসবো। সুন্দর আপনি মতামত দিলেন। জনাব লুৎফুর রহমান সাহেব, আপনি তো লং টাইম কমিউনিটি কাজ করেন। স্পেনের বর্তমান যে এবং ভবিষ্যতে পূর্বের, বর্তমান এবং পূর্বের ঘটনাগুলি, যে সেখানে বাংলাদেশিদের বর্তমান অবস্থানকে এবং মাইগ্রেন্ট কাঁচা বাংলা, সেখানে একটা যে কাঁচা বাংলা স্পেনের সাথে বাংলাদেশের যে একটা চুক্তি হয়, সে চুক্তির আলোকে আপনি আমাদের যে দক্ষ বাংলাদেশি কিভাবে সেখানে সেটেল আমাদের সারা বিশ্ববাসীকে স্পেন প্রতিনিধি বলবেন? থ্যাংক ইউ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। বহির্বিশ্বে 1,20,00,000 প্রবাসীদের মুখপাত্র খ্যাত প্রবাসী কেতন অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক বন্ধুবর জনাব এম এ জলিল সাহেব এবং দর্শক নন্দিত টিভি চ্যানেল এনটিভির সিও শ্রদ্ধা সাবরিনা হুসাইন সহ অন্যান্যদেরকে ধন্যবাদ। সকল কলাকৌশলীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে বাংলাদেশ এবং বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে আলোচনা করার সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য, এবং দেশ এবং বহির্বিশ্বের যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকল সম্মানিত শ্রোতাবৃন্দদেরকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাদের মূল আলোচনা। সম্মানিত সঞ্চালক, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি স্পেন সম্পর্কে 2-4টি কথা বলতে চাচ্ছি। এই কারণে স্পেন একটা বড় দেশ। স্পেন ইউরোপের মধ্যে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ, যা ফ্রান্সের পরেই যার অবস্থান, এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিশ্বের প্রথম সারির 2-4টি দেশের মধ্যে একটি। এবং তারা বাইরে থেকে শ্রমিক আনে, ল্যাটিন আমেরিকার থেকে। স্পেনে যেমন আছে বিশাল সমতল ভূমি, আছে উঁচু উঁচু পাহাড়, আছে সুন্দর সুন্দর আইল্যান্ড এবং সমুদ্র সৈকত। স্পেনের মূল জনসংখ্যা 9 কোটি, কিন্তু এই দেশের জন্য, এই দেশের কর্মক্ষেত্রে প্রয়োজনের তুলনায় এই 9 কোটি জনগণ খুবই অপ্রতুল, খুবই কম। বিদায় দেশের প্রয়োজনে তারা বহির্বিশ্ব থেকে জনশক্তি নিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকেও আনতে ইচ্ছুক। আপনি জানেন এই যে চুক্তি কাঁচা বাংলা সম্পর্কে আপনি যে প্রশ্ন যেটা করেছেন, 2004 সালে বাংলাদেশের নোবেল বিজয়ী সর্বজন শ্রদ্ধেয় স্যার জনাব ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধানে তৎকালীন বাংলাদেশ সরকারের প্রবাস ও শ্রম কল্যাণ মন্ত্রী মহোদয় স্পেনে সফরে আসেন। যেটা কাঁচা বাংলা চুক্তিটা হয়, আপনি চুক্তিটা কি, এই চুক্তিটা দুটি বিষয়ের উপরে। একটি হচ্ছে যে স্পেনে
বাংলাদেশের একটি এমবেসি স্থাপিত হবে, যেটা হয়েছে, যেটা 2006 সালে পরে হয়। হয়, হ্যাঁ, আর স্পেনে বাংলাদেশ থেকে 5,000 শ্রমিক জি, কৃষি কাজের জন্য, জি। কৃষি সেক্টরে অভিজ্ঞ শ্রমিক তারা আনবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ওই 5,000 শ্রমিকই বাংলাদেশ থেকে স্পেনে আসেন। জি, তো আনফর্চুনেটলি, দুঃখজনক হলেও সত্য, 2004 সালের পরে আর কোনো চুক্তি বাংলাদেশ সরকারের সাথে এমবেসি হলেও আমাদের দৃষ্টিগোচর হয়নি। আর কোনো সরকারিভাবে অনেকে তাদের ব্যক্তিগত উদ্যোগে তো অনেকেই ধন্যবাদ। আসছেন। আমরা বর্তমানে আপনার কাছে ফিরে আসবো। সুন্দর কাঁচা বাংলার একটা এক্সাম্পল দিলেন, সারা বিশ্ববাসী জানলো চুক্তিটা। ধন্যবাদ জনাব। আমাদের যে আপনার আমাদের এনামুল ভাই, আপনি তো ব্রিটেনে আছেন, যেটা হাই স্কিল বা গ্রিন এখানে আসে। তো আপনার কাছে প্রশ্ন এখানে, এই যে যারা হাই স্কিলড বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের ব্যাপারে এবং করণীয় কি, আরো এখানে আমাদের যাতে আসুক হাই স্কিল লোকজন, আমরা সেটা চাই। ধন্যবাদ। যেটা আপনি একজন আপনাকে ছাত্র বিষয়ক কনসালটেন্সি করেন আপনি। ধন্যবাদ। ধন্যবাদ আবারও দিচ্ছি এনটিভির পরিবার এবং আজকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সকল প্রবাসী এবং আমাদের দেশের মানুষ যে যেখান থেকে দেখছে, সকলের কল কাকলিতে মূল কথা বলেন, মূল কথা আসেন, আমাদের তো যেহেতু সময় কম। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমি আপনার মূল প্রশ্নে ফিরে আসছি জলিল ভাই। আপনি জানেন যে লাস্ট 10 years জি, more than 2 million students জি, as a international students came to the UK. ইয়েস, That as a executive admission officer হিসাবে আমি এখন যেটা পরিলক্ষিত করছি যে ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে স্কিল মাইগ্রেন্টের যথেষ্ট অভাব। আপনি অবাক হবেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইংল্যান্ডের মতো একটা জায়গায় যেখানে নার্সের অভাব, ডাক্তারের অভাব। এটা গেল হাই স্কিল। আর আমি যদি সেমি স্কিলের দিকে যাই সেখানে অভাব। আবার আমি যদি লো আন্ডার স্কিলের দিকে যাই সেখানেও অভাব। জি। তো আপনার মেন কোশ্চেন যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে এই দক্ষ জনশক্তির বিষয়ে জি, কয়েকটা ব্যারিয়ার এখানে কাজ করে। ফার্স্ট অফ অল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আচ্ছা, অ্যাজ এ স্টুডেন্ট কনসালটেন্ট হিসাবে আমি প্রায়ই ফোন পাই বাংলাদেশ থেকে অনেক ডাক্তার এবং নার্স যারা ইংলিশ ভার্সনে বাংলাদেশে পড়াশোনা করার পরেও তারা আমাকে কোশ্চেন করে আমি কি আইএলটিএস বাদে ইংল্যান্ডে আসতে পারবো কিনা। জি, আমি মাঝে মাঝে এগুলো হতাশা হই, কিন্তু অবাক হই না। শুধু তাই নয়, ইংলিশে পড়াশোনা করে আমাদের স্টুডেন্ট, ইংলিশে অনার্স মাস্টার্স, তারাও আমাকে সেম কোশ্চেন জিজ্ঞাসা করে। তো আমি বলতে চাই এটা একটা ইংলিশ কান্ট্রি, নট অনলি ইংলিশ কান্ট্রি, আমরা হোল ওয়ার্ল্ডের যেখানে যাই আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে আগে দূর করতে হবে। ধন্যবাদ। আমরা একটা ব্রেকে যাব, ছোট্ট বিরতি পরে আপনার থেকে আবার শুরু করব। ধন্যবাদ। খুব সুন্দর একটা টপিকস আজকে আলোচনা আপনি নিয়ে আসছেন। ল্যাঙ্গুয়েজটা দরকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ব্রিটেনে আসলে সারা বিশ্বেরই দরকার। ধন্যবাদ। এনা বললে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। দর্শক আমার সাথে থাকবেন, আমরা আবার ফিরে আসবো। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এনামুল ভাই, আপনার কাছে ফিরে যাচ্ছে। আপনি তো ওখানে শেষ করলেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সারা বিশ্বে রিকগনাইজ, এটা দরকার। পাশাপাশি ব্রিটেনে আরো কি কি আপনার দক্ষ জনশক্তির হাই স্কিলের প্রয়োজন? ধন্যবাদ জলিল ভাই আপনাকে। সংক্ষেপে, ইংলিশ সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল একটা বিষয়। প্রথমেই তার ইংলিশ ব্যারিয়ার বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তাকে ওভারকাম করা উচিত। সেকেন্ডলি, আরও যে অপশনগুলো আছে সেগুলো আমার মনে হয় আমাদের যখন আমরা হোম কান্ট্রিতে থাকি সেগুলো ওকে করার সুযোগ আছে এবং সেটা সময়টা কাজে লাগানো উচিত। ফার্স্ট অফ অল, সাপোজ ড্রাইভিং। জি, কয়েকদিন আগে আমার মেজো ভাইয়ের ছেলে মনিরুজ্জামান ও এখানে বারাটলো করার জন্য আসলো। আমি তাকে বললাম যে তুমি আসার আগে ড্রাইভিংটা শিখে এসো। সে বললো চাচা আমাদের জেলা শহরে কোনো ড্রাইভিং স্কুল নাই। জি, আমি বিষয়টা অবাক হলাম যে একটা ড্রাইভিং, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট প্রায়োরিটি 3টে জিনিসের মধ্যে একটা হচ্ছে ড্রাইভিং। জি, শুধু আমার ভাই ছেলের কথা বলতেছি না, আমি ওভারঅল হোল বাংলাদেশের সিনারিওটা বলতে চাচ্ছি। যারা আসবে অ্যাটলিস্ট তাদের ল্যাঙ্গুয়েজ, ড্রাইভিং, যে দেশে যাবে সেই দেশের ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড থিং হচ্ছে ড্রাইভিং, দক্ষ জনশক্তি। এটা আর কি কি আছে এখানে? আর কি তারপর ইংল্যান্ডের পার্সপেক্টিভে যদি আপনি বলেন তাহলে আমরা বলবো যে এখানে আইটি সাইড, আইটি সেক্টর অনেকগুলো ভাগের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ একটা, কম্পিউটার সাইড একটা,
এগুলো আমার মনে হয় দেশে থেকে পারদর্শী হয়ে আসা উচিত। শুধু এখানে নাই, আমরা যদি মিডল ইস্টে তাকাই সেখানে আমরা তাই দেখছি, যেখানে যাই। কারণ আমরা আমাদের বাংলাদেশের মানুষ যেখানে একটা সময় ব্যয় করে $100 ইনকাম করে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া সেখানে একই সময় ব্যয় করে $200 ইনকাম করছে, শ্রীলঙ্কার সেখানে $300 ইনকাম করছে। কিন্তু যদি হিস্ট্রি দেখেন, বাংলাদেশের মানুষ সবচেয়ে অনেস্ট, তারা হার্ডওয়ার্কার এবং এনথুজিয়াস্টিক। তাহলে আমরা কেন $100 পাবো ইনস্টেড অফ $300? তাহলে দক্ষ জনশক্তি তৈরি করতে এগুলো আমাদের ফান্ডামেন্টাল থিংস। জি, আমরা ছাত্রদেরকেও কিন্তু দক্ষ জনশক্তি মনে করি, রাইট। ছাত্রটা হচ্ছে একটি জাতির সবচেয়ে চালিকা শক্তি। জি, তো সেই সুবাদে আমাদের যে দেশে আমরা যাই না কেন, ল্যাঙ্গুয়েজকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, সাথে সাথে আমাদের বেসিক যে উন্নয়ন যেগুলো রয়েছে বাংলাদেশ সরকারের প্রতি, যাতে ড্রাইভিংটার প্রতি, রাইট। আমার মেসেজ বাংলাদেশ সরকারের প্রতি অ্যাটলিস্ট প্রতি থানা লেভেলে না হলেও জেলা শহরে একটি ফ্রি ড্রাইভিং স্কুল যেন একটা ব্যবস্থা থাকে এবং জনগণ যেন বাংলাদেশও প্রয়োজন, ফ্রি অফ কস্টে, বাংলাদেশের মানুষ যেন ফ্রি অফ কস্টে ড্রাইভিংটা শিখতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জন্য। এবার আমরা ফিরে যাচ্ছি দাদা রিয়াজউদ্দিন লুৎফু সাহেব, আপনার কাছে প্রশ্ন, কোন কোন সেক্টরে স্পেন সরকারের লোক প্রয়োজন হইতে, এটার উপরে আপনি একটু বলবেন। ধন্যবাদ জলিল ভাই, সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। স্পেনে এই মুহূর্তে যে সমস্ত সেক্টরে ওয়ার্কারের প্রয়োজন, তা হচ্ছে প্রথমেই স্বাস্থ্য সেক্টর, যেমন ডাক্তার, নার্স এবং ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান এবং কৃষিখাত। এই সমস্ত সেক্টরে প্রচুর লোকের প্রয়োজন এবং আমি ইতিমধ্যে বলেছি যে স্পেন তাদের প্রয়োজন মেটাতে জনশক্তি বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকে। আর বর্তমানে এই সমস্ত দেশে যে সমস্ত দেশের লোকজন কাজ করছেন তার সিংহভাগই হচ্ছে ল্যাটিন আমেরিকার মধ্যে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়াডর, তাদের ভাষা সমান এবং তাদের কৃষ্টি কালচার সেম। এবং ল্যাটিন আমেরিকার যে সমস্ত মানুষ স্পেনে কাজের জন্য আসেন, তারা স্পেনে আসার পূর্বেই যে কাজ করার জন্য আসেন, এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে আসেন। তো আমি আজকে আপনার মাধ্যমে এই এনটিভির প্রবাসী কেতন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি একটি বিনীত আবেদন করতে চাই যে স্পেন সরকারের সাথে এই যে শ্রমিক রপ্তানি সঙ্গত একটি চুক্তি যেন করেন এবং বাংলাদেশি মানুষকে, জনশক্তিকে স্কিল করে, যেমন ফার্স্ট প্রায়োরিটি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন ওয়ার্কার যেন স্পেনে প্রেরণ করেন। যদি তারা স্পেনে আসেন, কাজের একটা বড় ধরনের সুযোগ আছে। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভাষা ইনস্টিটিউট আছে, সেখান থেকে নিতে পারে বা বই পাওয়া যায়। বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখেন যে শিক্ষাগত যে ব্যবস্থা, সেই আদিকালের শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত চলছে, যেটা একেবারেই দুঃখজনক। যে পুঁথিগত শিক্ষা, এই পুঁথিগত শিক্ষা শিক্ষিত হয়ে তারা বাস্তবিক জীবনে সেই শিক্ষার অ্যাপ্লাই করতে পারতেছেন না, যার কারণে তারা স্পেন সহ ইউরোপ, মধ্য এশিয়া বা আমেরিকা, ইউকেতে এসে তারা অনেকাংশে বেকার হয়ে পড়ছেন। আপনি জানেন যে এশিয়া মহাদেশের 28টি দেশের মধ্যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতি বছর যে সমস্ত যুবতীরা বাইর হন, তার মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই এর 10%, 11%। আপনি বলছেন 11%, আমি যা জানতাম তা 10। তো 11% যুবক যুবতী বেকার হয়ে পড়েন। আর কোথায় আছে যে বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন শিক্ষিত হওয়ার পরে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একটা যুবক এবং যুবতী বেকার, এই বেকারত্বের অভিশাপে বন্দী হন, তখন তারা মানে অনিচ্ছাকৃত কথাটা বুঝাচ্ছি, যদি এই যে ট্রেন্ডেড করুন বাইরের কান্ট্রির জন্য দেশের কাজে লাগবে, শিক্ষা ব্যবস্থাটারে পরিবর্তন করে বাস্তবিক
যে জীবনে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জীবন ভিত্তিক যে শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হলে তার কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে ডেভেলপ করা। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর একটা মতামত দিল বাংলাদেশ সরকারের প্রতি। আমি এবার জনাব ফ্রান্সের আমাদের প্রতিনিধি জনাব শেখ আজিবুর রহমান ভাই, আপনার কাছে প্রশ্নটা হলো যে আপনার যে দক্ষ জনশক্তি উৎপাদনে বাংলাদেশ সরকার কি কি করেন, এই ভাই কিন্তু একটা কথা বলছে, কিন্তু আইটি সেক্টরে স্কুল কলেজ শুরু করে, আপনি মতামত কি এই ব্যাপারটা? এই ধন্যবাদ জলিল ভাই। আসলে এই দক্ষ জনশক্তির ব্যাপারে সরকার দুইভাবে এখন আমি মনে করি দুইভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা হলো জরুরি ভিত্তি এবং আর একটা হলো দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীর বিষয়টা প্রাইমারি স্কুল লেভেল থেকে এটাকে অবজার্ভ করা উচিত যে আমার এই স্টুডেন্টটা এর মেধাটা কোন দিকে যাচ্ছে। এটা প্রত্যেকটা টিচারের দায়িত্ব যে তার স্টুডেন্টের মেধা যাচাই করা এবং তার মেধা অনুযায়ী তাকে প্রোভাইড করা। এটা আমি মনে করি স্কুল থেকে শুরু করা উচিত দীর্ঘমেয়াদী। এবং ও যখন একটা লেভেল পাস করবে, অর্থাৎ মেট্রিক পাস করার পরে স্কুলের টিচারই তাকে প্রোভাইড করবে যে তোমার জন্য এই পেশাটা সবচেয়ে উত্তম, তুমি এখানে যাবা, এবং এটা সরকারি সিদ্ধান্ত হওয়া উচিত আমি মনে করি। আর একটা হলো যেটা জরুরি ভিত্তিতে দরকার, সেটা হলো যে আমাদের দেশে পেশাগত যে একটা মর্যাদাবোধ এটা কিন্তু আমাদের নাই, যে কারণে শিক্ষিত যুবক যুবতীরা বিভিন্ন পেশাকে ইগনোর করে ওই পেশাগুলোকে অশিক্ষিত লোকজনদের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের যে পরিবহন খাতটা, যেখানে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা দুজনে বলল, উনি বলল ড্রাইভিং এর কথা, উনি আপনি, আমি এখানে বলছি এই জন্য যে আসলে উৎসাহী করা উচিত, এতে দেশে কর্মসংস্থান বাড়বে। যে দেশের জনগণরে আমি একটা অশিক্ষিত ড্রাইভারের গাড়িতে তুলে না দিয়া আমি একজন শিক্ষিত একজন গ্রাজুয়েটকে যদি আমি এই ড্রাইভিং এর মর্যাদা দেই এবং তার ডেজিগনেশনটা যদি ওই লেভেলে নিয়ে যাই যে পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভারের ডেজিগনেশন সাব ইন্সপেক্টরের সমমান হবে, তাহলে আপনি দেখেন কত ডিগ্রি পাস ছেলেরা এই পেশায় অ্যাপ্লাই করার জন্য লাইন ধরে দাঁড়াবে। আসলে এটা হইলো যে সবচেয়ে বড় আর কি আছে এখন আপনার ড্রাইভিং সেক্টর গেলে আর কোন কোন সেক্টরগুলোর প্রয়োজনীয়তা আছে? বিশেষ করে বিদেশের ক্ষেত্রে অনেক সেক্টর তো রিপেয়ারিং এর যে বিষয়টা, ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর বিষয়টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি এই কারণে, কারণ ইউরোপের মানুষগুলি ওয়ান টাইমে বিশ্বাসী, যে কারণ তাদের দেশে কোনো ধরনের রিপেয়ারিং এর সিস্টেম নাই। বাট আমাদের দেশের যেসব ছেলেরা আসে এই দেশে, যারা এই ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর কাজ জানে, ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর কাজ জানে, গাড়ির যে অটোমোবাইল, মোবাইল, গাড়ি, এয়ার কন্ডিশনার, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এই সব যে কাজগুলি যারা রিপেয়ারিং এর কাজ জানে তাদের কাজের অভাব নেই, তারা অনেক অনেক বেশি বিজি থাকে। এখন আমরা কিন্তু দক্ষ শ্রমিক বাসে রিমিটেন্স নিয়ে আমাদের কথা বলতেছি, তাইলে আমাদের যে দক্ষ যদি জনশক্তি আসে রিমিটেন্সটার পরিমাণ বাড়বে, এই ব্যাপারে আপনি কিছু মতামত দেন? বাংলাদেশ এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেওয়া উচিত, যেটা বহির্বিশ্বে গ্রহণযোগ্য। কারণ এই সার্টিফিকেটটাই তার রেমিটেন্সটাকে বাড়াইয়ে দিবে। সার্টিফিকেট যেখানে না থাকে সেখানে স্কিলের কোনো মূল্যায়ন হয় না। ধন্যবাদ আপনার কাছে। আমরা ফিরে আসবো সুন্দর সুন্দর মতামত জানাব লুৎফুর রহমান ভাই। উনি বলল আপনার এই ব্যাপারে মতামত কি? বাংলাদেশ সরকারের কাছে আরো কি, এই যে সরকার তো 60টা ট্রেনিং সেন্টার আমাদের কিন্তু আছে সরকারিভাবে, এখন এই ট্রেনিং সেন্টারগুলোর মাধ্যমে আরো কি সরকারের কাছে আপনি কি এখান থেকে আজকে মেসেজ কি? ধন্যবাদ জলিল ভাই, জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করার জন্য। আমি যেটা বলতে চাইতেছি যে 18 কোটি দেশের মানুষের 60টি ট্রেনিং সেন্টার খুবই কম, একেবারেই অপ্রতুল্য। আমাদের প্রত্যেকটি জেলায় 60টি করে ট্রেনিং সেন্টার খুলতে হবে, অথবা প্রাইভেট সেক্টর দেওয়া। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শিক্ষা নিতে পারি। উনি ইতিমধ্যে রিসেন্টলি উনি একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্তটি বাস্তবায়ন করেছেন, যেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। খুবই সহজ নিয়মে অ্যাপ্লাই করলে 18 বছর বয়স থেকে 40 বছর বয়সী মানুষ পর্যন্ত তাদের এই পেশায় সাকসেসফুল হওয়ার জন্য
এবং ডিপ্লোমা গ্রহণ করার এটা জন্য আমাদের দেশেও ট্রেনিং আছে, নেওয়ার কিন্তু জন্য যদি নেয় না। 10 লক্ষ রুপি জি। এই ওই আমাদের ইঞ্জিনিয়ারিং পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটিকে সরকার কিন্তু দিতেছে। দিচ্ছে, সরকার লোন দিচ্ছে ভালো কিন্তু স্টুডেন্ট। খুবই কম। যারা তাহলে তো ডিগ্রি পারে। নিয়ে বাইরে হইছে নতুন করে আবার ট্রেনিং নেওয়ার জন্য চাইতেছে 40 বছর বয়স পর্যন্ত, জি। তাদেরকেও দিতেছে জি। এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। জি, এই তাহলে জাতীয় একটা কিছু দেশকে আমরা কিন্তু অনেক উন্নয়ন দেখেন, হচ্ছে এবং আরো যাচ্ছি আমরা আরো বেশি দক্ষ উন্নয়নের জন্য জনশক্তি। আমাদের দক্ষ জনশক্তি করতে হলে আর কি দক্ষ- 30 সেকেন্ড দক্ষ জনশক্তিটা শুধুমাত্র রপ্তানির জন্য জন্য না, দেশের জন্য। দক্ষ জনশক্তি হচ্ছে একটি দেশের ফাউন্ডেশন। Foundation। আপনি একটি গড় নির্মাণের জন্য ফাউন্ডেশনটা যত বেশি মজবুত হবে, জি। পূর্ণাঙ্গ বিল্ডিংটাই তত বেশি মজবুত হবে। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। আপনার কাছে প্রশ্ন, ভাই যে বললো আপনার মতামত কি? এই যে ফাউন্ডেশন উনি বললো দক্ষ জনশক্তি। জলিল ভাই, 1 মিনিট আমরা ব্রেকে যাবো। আর education is the backbone of a nation. জি। Now change. Skill education is the backbone of the whole world. আমি ভাইয়ের সাথে সমত পোষণ করছি এবং আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 5 লক্ষ স্টুডেন্ট বার হয়। জি, তার 1 থেকে 5%, less than 5% স্টুডেন্ট তারা বিদেশে যেতে চায়। জি। যাওয়ার আগে তারা ভয় পায়। 95% স্টুডেন্ট 5 লক্ষের ভিতরে জি। তারা বলে যে আমি ইতিহাসে পড়েছি, আমি ইকোনমিক্সে পড়েছি, আমি বাংলায় পড়েছি, আমি ইংলিশে পড়েছি, আমার কোনো স্কিল নাই। আমাদের আমি বেসিক্যালি ক্যাটারিং এ যায়। আমরা আমি বিদেশে যে কি ক্যাটারিং করব? ছাড়া অন্য কোন সেকশনে গেলে আপনার মতামত কি? আমরা এখন ব্রেকে যাব। আমরা 30 সেকেন্ড বলুন। না আমাদের ছাত্ররা এসে কিন্তু সবে আপনার ওই যে জলিল ভাই, আমি মনে করি বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ এসে ভালো কাজ করে। জি। না, আজকে পার্শ্ববর্তী দেশের কথা আমরা যদি বলি, ইন্ডিয়া চালু করেছে 2030। 2030-তে তারা 20 কোটি মানুষ তারা বিদেশে স্কিল করে পাঠাতে মানে চাচ্ছে। আমাদের দেশের জনশক্তির থেকে রাইট, 20 কোটি মানুষ তারা স্কিল করে পাঠাতে চাচ্ছে। পাঠাতেছে। তাহলে আমরা কেন 5 কোটি মানুষকে স্কিল করে বিদেশে পাঠাতে পারবো না? ধন্যবাদ, সুন্দর মতামত। এই জন্য আমরা আরেকটু একটা ছোট বিরতিতে যাব, আবার ফিরে আসবো। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের, খুব সুন্দর আলোচনা। জলিল ভাই, এখন বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জনাব এনামুল ভাই, আপনার কাছে আবার আমার প্রশ্ন, আপনার খুব সংক্ষেপে বলতে হবে যে আমরা এই যে স্কিল, যারা হাই স্কিল কোয়ালিফাইড লোক এই দেশে কিন্তু দরকার, সেটা কোন কোন সেক্টরে আপনি সংক্ষেপে বলবেন? আজকে যে টেলিভিশন সেন্টার মিডিয়াতেও কিন্তু আপনার লোকের প্রয়োজন, একটু বলবেন কি? ধন্যবাদ জলিল ভাই। আপনি জানেন যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, বাট দুঃখজনক হলো সত্য, রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ 10টা দেশের মধ্যে নবম। গুড। মাই কোশ্চেন ইজ, সেখানে কেন আমাদের ষষ্ঠ হলো না? আচ্ছা, এর একটি কারণ হলো আমাদের কোনো স্কিলের অভাব। আমাদের দেশ একটা যেখানে কোনো সার্টিফিকেটের কোনো অভাব নেই। এখন এই আপনি তো আমি ইংল্যান্ডের পার্সপেক্টিভে আমি আসতেছি। আসার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা জায়গায় প্র্যাকটিক্যাল নলেজ এবং স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে। আজকে ইংল্যান্ডের মতো জায়গায় আমরা দেখছি আমাদের নার্সের শূন্যতা, ডাক্তারের শূন্যতা, ইউনিভার্সিটির টিচারের শূন্যতা, আজকে মিডিয়ার শূন্যতা এবং আমাদের আইটি সেক্টরে পুরা শূন্যতা। এই শূন্যতা আমাদের মতো দেশ যথেষ্ট ফিল আপ করার যোগ্যতা রাখে। বাংলাদেশ থেকে আসে, কিন্তু বাংলাদেশ থেকে এটা করার আগেই আমাদের বাংলাদেশে যারা আইটিতে পড়াশোনা করে বা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা ভোকেশনাল পড়াশোনা করে, যারা বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করে, প্রত্যেকের সেকেন্ডারি একটা অপশন আমার মনে হয় তৈরি করা উচিত। সেই সেকেন্ডারি অপশন হচ্ছে যে বিদেশে যাওয়ার জন্য একটা স্কিল তৈরির একটা রাস্তা। গুড, সুন্দর প্রশ্ন। কেন সুন্দর আলোচনাটা, প্রস্তাবটা। একটা ছেলে বা একটা মেয়ে নার্স অথবা ডাক্তার পড়ার পরে তারা এদেশে আসতে ভয় পাচ্ছে। আমি কোশ্চেন করছি কেন? তাদের একটি প্রবলেম হচ্ছে ইংলিশ। আমাদের একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। কলার কে, কোথা থেকে বলছেন? জলিল ভাই, আমি দারমানুল উজ্জ্বল, লন্ডন থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি জি ভালো। আপনি বলুন। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আজকে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আপনারা আলোচনা করতেছেন। তাছাড়া আপনার অত্যন্ত সুন্দর এবং সাবলীল উপস্থাপনা এবং আমার ছোট ভাই লুটনের অত্যন্ত জনপ্রিয় পরিচিত মুখ জনাব রিয়াজউদ্দিন লুৎফুর সহ প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই প্রবাসীদের কেতন এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।
থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং নতুন বার্ষিক এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার মাঝে আপনার 1 মিনিটে বলবেন। ধন্যবাদ। জি, তো যারা ডাক্তার এবং নার্স বাংলাদেশে পড়াশোনা করছে জি। তাদের জন্য আমি মনে করি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করা উচিত, আচ্ছা, যেখানে মেডিকেল ইনস্টিটিউট রয়েছে এবং যেখানে নার্সিং প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনার ল্যাঙ্গুয়েজ একটা ক্লাব থাকবে। আচ্ছা। যারা ইংলিশ কান্ট্রিতে আসতে চায় তারা ইংলিশ ক্লাবে যাবে, যারা মিডল ইস্টে যায় তারা অ্যারাবিক বা অন্যান্য দেশে যারা যায় সেই ল্যাঙ্গুয়েজে তারা ভর্তি এটা হবে। সরকার But করে দেবে। সরকারের এটা আচ্ছা। আমি মনে করি এটা একটা বার্নিং কোশ্চেন আচ্ছা। টু ডেভেলপ আওয়ার স্টুডেন্ট টু গো অ্যাব্রড। ধন্যবাদ আপনাকে, আবার ফিরে আসবো, আপনি সময় পাবেন। ধন্যবাদ লুতুর ভাই। এখন স্পেনে কোন কোন সেক্টরের লোকের প্রয়োজনীয়তা আছে আপনার মনে করেন স্কিল? ধন্যবাদ জলিল খান সাহেব। আমি ইতিমধ্যে বলেছি যে স্পেনে বর্তমানে আইটি সেক্টর, জি, ইঞ্জিনিয়ার, স্বাস্থ্য সেক্টর, ইলেকট্রিক এবং মিডিয়া, ইলেকট্রনিক্স জি, ইলেকট্রনিক মিডিয়া সহ মিডিয়া বিভিন্ন সেক্টরে তাদের প্রচুর মানুষের প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সরকারের স্পেন সরকারের সাথে ওই যে স্কিল ওয়ার্কার প্রেরণ বা মানুষ রপ্তানির যে চুক্তি, এই জাতীয় চুক্তি না থাকার কারণে জি, যে স্কিল ওয়ার্কার গুলা আসতে কিন্তু পারছে না। স্পেনে আসতেছে না। জি, যারা আসছেন তারা নিজ নিজ উদ্যোগে জি, কিভাবে আসতেছেন সেদিকে আমরা যাচ্ছি না। আপনি নিজে জানেন, আপনি দীর্ঘদিন স্পেনে আপনি নিজেও ছিলেন। জি। তো বর্তমানে স্পেনে প্রায় 50,000-এর মতো বাংলাদেশি প্রবাসীরা বসবাস করছেন। জি। তো স্পেন কিন্তু বাংলাদেশি প্রবাসীদের গুলাপতন বেশি দিন হয় নাই, প্রায় 25-30 বছর হবে। 92 থেকে 95-এর থেকে আমি নিজেও স্পেনে ছিলাম। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। আমাদের একটা কলার আছে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে বলছেন? মা সোহাগ ভাই, ফ্রিন্স কাফে, মেনর বাগ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই ওখানে? জি আলহামদুলিল্লাহ ভালো। এনাম ভাই আজকে খুবই ভালো লাগতেছে, আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো হইতেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, এনাম ভাইকে, সবাইকে ইনশাআল্লাহ জি, ভালো থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিন্স কাফে থেকে আমাদেরকে ফোন করে জানাচ্ছেন মেনর পার্কের আমাদের বুঝেন তো খুব মানে খুবই পছন্দনীয় চা আমি আপনাদের আপনার কাপে বিক্রি করে। ধন্যবাদ লুপ্ত, আপনার 1 মিনিট আরো বলেন। ধন্যবাদ সম্মানিত কলারকে। তো জলিল খান ভাই, যে বিষয়টা আমি বলছিলাম যে সরকারি থ্রুতে লোকজন স্পেনে না আসাতে যে সমস্ত লোকজন নিজ উদ্যোগে আসতেছেন বা ইতিমধ্যে আসছেন, এদের বেশিরভাগই আনস্কিল। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আনস্কিল, যে এই কথাটা আমি বলতে চাই। ধন্যবাদ। বলেন। আনস্কিল হওয়ার কারণে এরা কিন্তু আবার ট্যালেন্ট। যদিও কর্মক্ষেত্রে আনস্কিল, তারা ডাক্তার না, তারা বেশিরভাগই ইঞ্জিনিয়ার না, হ্যাঁ, তারা বেশিরভাগই ইলেকট্রিক বা ইলেকট্রিশিয়ান না, কিন্তু তারা মেধাবী, এরা কর্মঠ। এরা কিছুদিন স্পেনে কাজকর্ম করে কিছু টাকা সঞ্চয় করে এরা নিজ নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান এবং সুনামের সাথে ব্যবসা করতেছে। বিশেষ করে পোশাক শিল্প, রেস্টুরেন্ট, প্রতিষ্ঠান তৈরি করেছেন অনেকেই এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন। জি, আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি আমি একটা বিনীত অনুরোধ করতে চাই, এই কারণে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে 2005 সালে বাংলাদেশের তৎকালীন সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল যে জিএসটি সুবিধা, যেটা বাংলাদেশ সরকার জিএসটি সুবিধাটা বাংলাদেশ সরকার, আমরা ওদিকে যাচ্ছি না, কিন্তু ব্যবসা যদিও এটা অনেকটা রিলেটেড আলোচনা, এটা রিলেটেড। আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশের প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, আমরাও এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা। আমরা এখান থেকে মেসেজ হলো স্পেনে দক্ষ মানে জনশক্তি রপ্তানির সরকার চেষ্টা করে, কারা করবে এটা? প্রথমত স্পেন মানে বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে যে তার জনশক্তিকে যেন দক্ষ করে গড়ে তুলে। আমি যেটা ইতিমধ্যে বলেছি, কিভাবে সেটা কিভাবে আসবে? স্পেন যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ, পূর্ব ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার লক্ষ লক্ষ লোকজন ওই সমস্ত দূতাবাসগুলো পাঠাচ্ছে, দূতাবাসের ডিপ্লোম্যাটিক পারপাস, কূটনৈতিকভাবে যাতে বাজারগুলি খুঁজে বাইর করা। জি, তো বাংলাদেশ সেক্ষেত্রে ধন্যবাদ পাচ্ছে না। ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। এবার আমাদের ফ্রান্সের ভাই, আপনার কাছে প্রস্তুত হলে যে দক্ষর ব্যাপারে বারবার বলছে, আপনার মতামত কি এই ফ্রান্সের যে আমাদের যে হাই স্কিল আমাদের কি করণীয় ব্যাপারে ফ্রান্সে যারা আসবেন? বিশেষ করে ভাষাগত
প্রোগ্রেসটা করা উচিত তাদের, কারণ ফ্রান্সে অনেক ট্যালেন্ট জব আছে যেগুলি ইতিমধ্যে অনেকেই সেই সব জবে এঙ্গেজ হয়েছে। বিশেষ করে ফ্রান্স আর্মিতে খুব সহজেই 40 বছরের নিচে বয়স থাকলেই ইংলিশ জানলে সে যাইতে পারে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। আর অনেক বাংলাদেশে গেছে আমি জানি। হ্যাঁ সেইটাই। আর আমি ছোট্ট একটা বলি, বাস্তব ঘটনা বলি। আমার এলাকারই খুব ঘনিষ্ঠ পরিচিত এক ভাইয়ের 2টা ছেলে এখানে আসছে। ওরা ঢাকাতে অক্সফোর্ড স্কুলে লেখাপড়া করছে। এখানে আসার পরে এখানে 3 বছর চাকরি করার পরে তারা এসএনসিএফ এর ওয়েব ডিজাইনার হিসাবে নিয়োগ পাইছে। মাশাআল্লাহ। তো এগুলি আমাদের কিন্তু যে আমরা বাংলাদেশী ট্রেন ব্যবস্থাটা এসএনসিএফটা বিশাল ব্যাপার। সেটাই আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষের যে ট্যালেন্ট আছে, যে দক্ষতা আছে, যে আমার দৃষ্টিকোণ থেকে অন্য দেশের তুলনায় অনেক ভালো, অনেক বেশি। এবং আমাদের উচিত, গভর্নমেন্টের উচিত যে এই ট্যালেন্টগুলোরে কাজে লাগানো। জি আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। ধন্যবাদ। আপনার ফ্রান্সের ট্যালেন্ট লোকের আছে এবং আলিয়াস পস আছে, ঢাকা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ আছে, শিখে নিয়ে আসতে পারে। ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন, যে 7000 বাংলাদেশি তারা ফ্রান্সে তারা সেটেল হতে পারছে না পাসপোর্টের অভাবে। আমরা পত্রপত্রিকা দেখলাম। এবার আপনি খুব সংক্ষেপে বলবেন, 30 সেকেন্ড। এটা মনে হয় আসলে বিশেষ করে এই যে কোভিডের যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে হয়তো সরকার এই পাসপোর্টগুলি অ্যারেঞ্জ করতে পারে না। তবে প্রত্যেকটা দেশেরই দূতাবাসের এই বিষয়গুলোর দিকে খেয়াল করা উচিত। রাষ্ট্রদূত যে দেশে থাকে ওই দেশের অভিভাবক, আমি মনে করি যে দেশের প্রবাসী আছে, প্রবাসীদেরকে ওই দেশে এস্টাবলিশ করার জন্য রাষ্ট্রদূতের আগায় কারণ যদি বাংলাদেশিরা আপনার প্রবাসে এস্টাবলিশড হয় তাহলে রিমিটেন্স তো যাবে না। এস্টাবলিশ না হলে কিভাবে যাবে সেটা? সেইটাই, যাবে কম যাবে, এস্টাবলিশড ভালো কাজ করবে বেশি যাবে। সেইটাই, এই জন্য এস্টাবলিশ করার জন্য দূতাবাসে রাষ্ট্রদূতের আগায় আসা উচিত। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনি লাস্ট সংক্ষেপে আপনার লাস্ট মতামতটাকে মেসেজ কি? 30 সেকেন্ড। বাংলাদেশ সরকারের প্রতি আমার মেসেজ যে 1976 সাল থেকে 2021 সাল পর্যন্ত মাত্র 60টি ইনস্টিটিউট রয়েছে, যেটা আমাদের জন্য যথেষ্ট অপ্রতুল। আমার মেসেজ হচ্ছে এই 60টাকে কয়েক গুণ বৃদ্ধি করে প্রত্যেকটা জেলা বা উপশহরে মানুষ যেন ফ্রি অফ কস্টে ট্রেনিং করে উপযুক্ত হয়ে বিদেশে আসার। ধন্যবাদ আপনাকে আজকে এখানে প্রবাসীর কাতরে আজকে সময় দেওয়ার জন্য। রিয়াজুল লুতুর সাহেব, আপনার কাছে মতামত কি? এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো এবং সরকারের মেসেজ কি? আসার জন্য কিভাবে এয়ারপোর্টগুলিতে ভিসা সংক্রান্ত পাসপোর্ট, এই ব্যাপারে আপনার সরকারের প্রতি মেসেজ কি? ধন্যবাদ জলিল ভাই। আমি বাংলাদেশ সরকারের প্রতি একটা বিষয়ে আহ্বান করতে চাচ্ছি, এই কারণে যে গত বছরের রোমানিয়ার থেকে বাংলাদেশ, পূর্ব ইউরোপের একটি উদীয়মান দেশ, ইসিমুক্ত দেশ রোমানিয়ার থেকে বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি হয়েছিল যে 25,000 মানুষ তারা বাংলাদেশ থেকে কর্মক্ষেত্রে নিয়ে আসবে রোমানিয়াতে। কিন্তু 25,000-এর মধ্যে শুধুমাত্র ডকুমেন্ট বিভ্রান্তের কারণে 5,000 লোক আসে। মানে পাসপোর্ট দিতে পারছে না। পাসপোর্ট, বিভিন্ন সার্টিফিকেট, কোভিড-19 এর সার্টিফিকেট সম্পর্কে যা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে, সেদিকে আমি যাইতে চাচ্ছি না। ইতিমধ্যে চলিত বছরে আবার নতুন করে একটি চুক্তি হয়েছে, যেটা 50,000। বাংলাদেশের মধ্যে এটা সুবর্ণ সুযোগ। ডকুমেন্টস দিয়ে সহযোগিতা করে এই লোকজনদেরকে যেন রোমানিয়াতে প্রেরণ করা হয়। ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো? আপনাকে ধন্যবাদ, আমি অত্যন্ত আনন্দিত। আপনাকে জানাব আমাদের যে ফ্রান্সের প্রতিনিধি জনাব ভাই, আপনার কাছে কেমন লাগলো অনুষ্ঠানে এসে? শেষ মেসেজ কি? জি, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আমি আর ছোট্ট একটা মেসেজ আমি দেবো গভর্নমেন্টে। সেটা হলো যে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলি এই বিদেশে জনশক্তি রপ্তানির কাজে জড়িত, এই কাজটা যদি সরকার অনলাইন ভিত্তিক করে দেয়, সহজে তার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারে এবং এগুলার যে রিকোয়ারমেন্ট আছে এগুলি যেন আপডেট দিতে পারে, সহজে অনলাইন ভিত্তিক সার্ভিসটা যদি চালু করে, আমার মনে হয় যে দুর্নীতি কমে যাবে। এবং ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এনটিভির পক্ষ থেকে এবং প্রবাসীদের কাতরের পক্ষ থেকে আজকে এখানে সময় দেওয়ার জন্য। ফ্রান্স প্রতিনিধি, স্পেন প্রতিনিধি এবং ইংল্যান্ডের প্রতিনিধি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এই অনুষ্ঠান যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আবারও সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করবো এবং আগামী আবার আমাদের 15 দিন পর পরে অনুষ্ঠানটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি